ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোনিয়া আফরিন ঈশিতা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন চ্যানেল এস এর বার্তা বিভাগের পরিচালক রেজওয়ানুল হক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর আক্কাস আহমদ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সংবাদ সম্প্রসারণে। আমি শুরু করতে চাইব অধ্যাপক ডক্টর আক্কাস আহমদ, আপনাকে দিয়েই আমরা সংবাদ সম্প্রসারণে দুটি বিষয় নিয়ে আলোচনা করি। শুরুতে আজ যেই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই যে পিলখানা থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানের বিভিন্ন সময়ে দেশে গণহত্যা এবং গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে এবং যেটি নিয়ে আসলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এই সমস্ত দাবিকে একদমই আমলে নিচ্ছে না সরকার। একটু আপনার কাছে জানতে চাইবো যে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেই সাথে স্বরাষ্ট্রমন্ত্রীও বলছেন যে এটির সাথে আসলে কি বলে সংবিধান অনুযায়ী মেয়াদকালে রাষ্ট্রপতির আইনি দায়মুক্তি ছিল। একটু আপনার কাছে জানতে চাই যে সংবিধান ও আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ আইনের মুখোমুখি অবস্থানে এই দায়মুক্তির সুযোগ কতটা দেখছেন বলে আপনি মনে করছেন? ডক্টর আক্কাস আহমদ। ধন্যবাদ আপনাকে এবং ডিবিসি নিউজের দর্শক শ্রোতা সংশ্লিষ্ট সবাইকে এবং আমার সাথে সহ আলোচক জনাব রিজওয়ানুল হক ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি। আসলে এটা একটা গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু যে আমরা যদি বাংলাদেশের ইতিহাসে আমরা যদি দেখি যে 90-এর গণ অভ্যুত্থানের পরে কিন্তু যে তৎকালীন যে স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন মামলা হয়েছিল, খুনের মামলা হয়েছিল এবং তিনি পরবর্তীতে কিন্তু বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করেছেন এবং তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধে বিভিন্ন মামলা হয়েছিল, সেটা আমরা সবাই জানি। এখন যেহেতু প্রেসিডেন্টের যে বিষয়টা সাম্প্রতিক যিনি পদত্যাগ করেছেন শারীরিক অসুস্থতার কারণে, সেটা হচ্ছে কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদি সেটাকে যদি লেজিটিমেট মনে করে, লফুল মনে করে এবং সেটাকে যদি আমরা যেটা আইনের ভাষায় বলি যে কগনিজেন্স মানে মানে সেটা হচ্ছে কি আমলে নেওয়ার মতো যদি অপরাধ হয় এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদি সেটা গ্রহণ করে, তাহলে অবশ্যই ওনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার একটা আইনগত সুযোগ রয়েছে। সেটা কিন্তু ট্রাইব্যুনাল চাইলে কিন্তু নিতে পারে, সেই ধরনের কিন্তু সুযোগ আছে। এখন কথা হচ্ছে কি এখানে একটি পক্ষ সরকার এবং আরেকটি পক্ষ হচ্ছে প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট এবং আরেকটি পক্ষ হচ্ছে যে কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং এই তিন পক্ষ সেটা তাদের ইচ্ছা এবং আকাঙ্ক্ষা, তাদের পরিকল্পনা এবং আইনগত দিক, সাংবিধানিক দিক বিবেচনা করে দেশের জনস্বার্থে এই যে বিষয়গুলো আসছে যে সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে তিনি গুম খুনের সহযোগী, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহযোগী এবং তিনি ইসলামী ব্যাংকের যে অর্থ তছরূপ সেখানে তিনি জড়িত ছিলেন এবং তিনি সরকারের বিভিন্ন অন্যায় এবং আইন বিরোধী কাজে, দেশের গণতন্ত্র বিরোধী কাজে, মানবাধিকার বিরোধী কাজে এবং তিনি সহযোগিতা করেছেন, এই সমস্ত অভিযোগ কিন্তু ওনার বিরুদ্ধে রয়েছে। আমরা জানি যে বিগত সরকারের আমলে মানবাধিকার লঙ্ঘন হয়েছে এবং গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা ছিল না এবং আইনের শাসন ছিল না এবং অনেক মানুষ গুম খুনের শিকার হয়েছে এবং সেখানে তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন, যে দুজন প্রেসিডেন্ট। তো এগুলো আইনিভাবে যদি ট্রাইব্যুনাল যদি মনে করে, তাহলে অবশ্যই তারা তাদের বিরুদ্ধে মামলা নিতে পারেন এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে দেশের একজন যে কেউই কিন্তু আইনের ঊর্ধ্বে নয়, তারা কিন্তু বর্তমান প্রেসিডেন্ট না। তারা যদি বর্তমান প্রেসিডেন্ট থাকতেন তাহলে তারা ইমিউনিটি, যেটা দায়মুক্তি, সেটা তারা পেতেন। যেহেতু আমি হুসেইন মোহাম্মদ এরশাদের যে রেফারেন্সটা দিলাম যে আইনি যে প্রেসিডেন্স নজির, সেটার আওতায় কিন্তু ওনাদের বিরুদ্ধে মামলা হতে পারে এবং তারা যদি এই সমস্ত অপরাধের সাথে জড়িত থাকে তখন তাদের বিরুদ্ধেও আইনি প্রক্রিয়ায়, তাদের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের শাস্তি নিশ্চিত করার একটি আইনি এবং সাংবিধানিক সুযোগ রয়েছে বলে আমি মনে করি। জি, আমি একটু আসতে চাই রেজওয়ানুল হক আপনার কাছে। এই যে জাতীয় নাগরিক পার্টি, খেলাফতে মজলিস, ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন দলই কিন্তু আসলে সদ্য সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন এবং বিপরীতে স্বরাষ্ট্রমন্ত্রীর এক ধরনের নমনীয় বা পর্যবেক্ষণমূলক একটা অবস্থান আমরা দেখতে পাচ্ছি। একটু আপনার কাছে জানতে চাইবো যে রাজনৈতিক মাঠের এই দ্বন্দ্বের নেপথ্যে গতি প্রকৃতি আসলে কোন দিকে যাবে, আপনি কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আপনি যে কয়েকটি সংগঠনের কথা বললেন যারা
এই সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিচার দাবি করেছে, তারা কিন্তু এই দাবিটা আপনার 5ই আগস্টের পর থেকে করে আসছে। হ্যাঁ। আমাদের সবার মনে আছে যে আহ, ওই সময় ইনকিলাব মঞ্চ স্পেশালি তারা কিন্তু বঙ্গভবনের সামনে অবস্থান নিয়েছিল। রাষ্ট্রপতি তৎকালীন ওই সময়কার রাষ্ট্রপতিকে পদত্যাগ করানো বা গ্রেপ্তার ইত্যাদি। তো সেটি এতদিন হয় নাই। আহ, তো এখন তিনি পদত্যাগ করার পরে দাবিটা আবার নতুন করে উঠেছে। আপনি ঠিকই বলেছেন, তাদের দাবি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য বা ব্যাখ্যা সেটার মধ্যে একটু বেশ অনেকখানি দূরত্ব আছে। স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু পরিষ্কারভাবেই বলেছেন যে এই দাবি যারা করছেন তারা করতেই পারেন, কিন্তু এটাকে আমলে নেওয়ার মতো কোনো কিছু তারা দেখছেন না। আসলে একটু আগে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক যে ব্যাখ্যা দিলেন আইনের বিভিন্ন ধারায়, আহ, সংবিধানের একটা অনুচ্ছেদে দায় মুক্তির কথা বলা আছে, আবার আরেকটা অনুচ্ছেদ স্পেশালি 51 অনুচ্ছেদ, সেখানে আবার সেটার ব্যাখ্যা আইনজীবীরা যেটা দিচ্ছেন যে এটা হচ্ছে আহ রাষ্ট্রপতি হওয়ার আগের যদি কোনো অপরাধ থাকে বা পরবর্তীকালে যদি কোনো অপরাধ থাকে তাহলে তিনি দায় মুক্তি পান না। আমি যেটা মনে করি খোলাখুলি যদি বলি তাহলে সেটা হচ্ছে, আপনি যত আইনের যত ব্যাখ্যায় যে যারাই বা যাই দেখ না কেন, সরকারের মনোভাব বা সরকারের এই ইস্যুতে সরকারের অবস্থানটা কি সেটাই হচ্ছে সর্বোচ্চ আইন। মানে যদি আমি প্র্যাকটিক্যাল বাস্তবতা তাই বলি, সরকার যেটা চাইবে যেভাবে চাইবে সেটা হওয়ার সম্ভাবনাই বেশি। আপনি যদি আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা ভালো করে দেখে থাকেন, উনি বলেছেন কিন্তু যে তিনি যতদিন দায়িত্বে ছিলেন তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি আমাদেরকে সহযোগিতা করেছেন, তার দায় মুক্তি তিনি পাবেন, তিনি 6 মাস SSF, PGR, পুলিশ প্রোটেকশন পাবেন। মানে যা যা রাষ্ট্রপতি রাষ্ট্রপতি পদ থেকে চলে যাওয়ার পরে সেটা তার মেয়াদ পূর্ণকালীন হোক বা পদত্যাগ হোক, মানে সংবিধানে বা আইনে যে সমস্ত সুবিধা পাওয়ার কথা রাষ্ট্রপতি সবগুলো তিনি পাবেন। মানে খুবই স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে রাষ্ট্রপতির প্রতি তার খুবই একটি সহানুভূতিশীল অবস্থানের কথা প্রকাশ পেয়েছে। এটাই আসলে এটাই হলো কথা, যে সরকার যেটা চাইবে সেভাবে হবে জিনিসটা। কারণ আপনি যতই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজকে দুইটা সংগঠন তারা জি। সেখানে গিয়ে আবেদন জানিয়েছে। তো তারা তারা যেটা তারা তারা তাদের মতো করেছে, কিন্তু এটা নেওয়া হবে কি হবে না সেটা যেমন আপনার চিফ প্রসিকিউশন ইয়ের ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষ যেটা তাদের উপর নির্ভর করে, রাষ্ট্রপক্ষ মানে রাষ্ট্রের সিদ্ধান্তও নির্ভর করে যে এটার পরিণতি কি হবে। সবকিছু মিলে আমার মনে হয়েছে যে বিএনপি বর্তমান সরকার, রাষ্ট্রপতি যেহেতু এতদিন যে ছিলেন তার দায়িত্বে, মানে তার নিয়োগকর্তা আওয়ামী লীগ সরকারের পতনের পরেও এটা কিন্তু সরকারের ইচ্ছাই হয়েছে। প্রথম বা আরো যদি বলি পরিষ্কার করে, বিএনপির ইচ্ছাই হয়েছে। কারণ ওই আওয়ামী লীগ সরকারের পতনের পরে এই রাষ্ট্রপতিকে অপসারণ করা, পদত্যাগে বাধ্য করা, এরকম অনেক চেষ্টা দাবি উঠেছিল, কিন্তু মূলত বিএনপি সাংবিধানিক প্রক্রিয়া যাতে চলতে থাকে সেই স্বার্থে বিএনপি রাষ্ট্রপতিকে বহাল রাখার পক্ষে জোরালো অবস্থান নিয়েছিল, এবং সে কারণে তিনি ইন্টারিমের 18 মাস এবং বর্তমান বিএনপি সরকার আসার পর এই কয়েক মাস তিনি কিন্তু এই পদে ছিলেন। এবং তিনি আগের সরকারের এবং বর্তমান সরকারের শাসন আমলের এই কয়েক মাসে রাষ্ট্রপতিকে ব্যবহার করে যা যা করার দরকার সরকারের বা নির্বাহী বিভাগের, তারা সেটা করেছেন এবং রাষ্ট্রপতির এটা করা ছাড়া কোনো পথ ছিল না। তো সেই হিসাবে তিনি সরকারের খুবই অনুগত ছিলেন এবং সেই অনুযায়ী কাজ করেছেন। তার প্রতিদান বিএনপি হয়তো এখন দিবে তাকে, মানে এই সদ্য সাবেক রাষ্ট্রপতিকে, তাকে হয়তো একটা সেফ এক্সিট বিএনপি সরকার দেবে বলে আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে আমার এরকম মনে হয়েছে।
জনাব আক্তার হোসেনও কিন্তু আজ একটি অনুষ্ঠানে এমনটাই শঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে বিএনপি সরকার চেষ্টা করছে, সদ্য সাবেক রাষ্ট্রপতি তাকে সেফ এক্সিট দেওয়ার একটা চেষ্টা করছে, এমনটা তিনি অভিযোগ করেছেন। একটু আমি আসতে চাইবো অধ্যাপক ডক্টর আক্কাস আহমদ আপনার কাছে, যে গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক এবং সামাজিক বাস্তবতা তৈরি হয়েছে, সেখানে আসলে সংবিধানের বাস্তবতা বনাম যে জন আকাঙ্ক্ষা ও সুবিচারের দাবি, এই দুটির মধ্যে আসলে আইনি সমতা কিভাবে বজায় রাখা সম্ভব বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। এখন বিষয়টা হচ্ছে কি রাজনৈতিক, সেই রাজনৈতিক বিষয়টা কি এখন এনসিপি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী বলেন, জাতীয়তাবাদী দল বলেন, কিংবা জামাত ইসলাম বলেন, তাদের প্রত্যেকেরই কিন্তু রাজনৈতিক স্বার্থ ছিল। সেই রাজনৈতিক স্বার্থ কি? গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে একটি রাজনৈতিক স্থিতিশীলতা, সাংবিধানিক শূন্যতা পূরণ করা, এবং যে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো আছে, এই যে বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী বা অন্যান্য যে সমস্ত আমলাতন্ত্র, সবকিছুর মধ্যে একটি স্থিতিশীলতা এবং নিরাপত্তা, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। এখন যদি রাষ্ট্রপতির যে বিষয়, সেটা যদি রাষ্ট্রপতির যে সাংবিধানিক পদ, সেখানে যদি একটি শূন্যতা দেখা দিত, তখন কিন্তু একটি নৈরাজ্যকর পরিস্থিতি হতো। সেই জন্য কিন্তু এই সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক স্বার্থে তারা কিন্তু সেটা নিয়ে উচ্চবাচ্য করেনি, এবং তারা সাময়িকভাবে এই রাষ্ট্রপতিকে, সদ্যবিদায়ী রাষ্ট্রপতিকে তারা মেনে নিয়েছিলেন। কিন্তু আপনি যদি রাজনৈতিকভাবে চিন্তা করেন, তাহলে কিন্তু এখন কিন্তু প্রতিযোগিতাটা রাজনৈতিক প্রতিযোগিতা, কিংবা ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা, কিংবা ভবিষ্যৎ রাজনৈতিক ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার যে স্বার্থ, যে আপনি সদ্য বিদায়ী রাষ্ট্রপতিকে দায়মুক্তি দিবেন, সেটা এক ধরনের বিষয়। আবার সেটা উনি কিন্তু রাজনৈতিকভাবে নির্বাচিত এবং রাজনৈতিকভাবে পছন্দকৃত একজন রাষ্ট্রপতি। তিনি কিন্তু ধরেন আপনি এখানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হয়েও আসেননি, কিংবা কোনো সিভিল সোসাইটি থেকে তিনি আসেননি। তিনি কিন্তু একটি রাজনৈতিক দলের কর্মী হিসেবে, অনুগত কর্মী হিসেবেই কিন্তু তিনি রাজনৈতিক ভাবে এই রাষ্ট্রপতি পদে আসীন হয়েছিলেন। এখন বর্তমান যে সমস্ত সরকার, বিরোধী দল যারা আছেন, তাদের সেই রাজনৈতিক স্বার্থের কথা যদি চিন্তা করা হয়, তাহলে তারা চিন্তা করবেন যে উনাকে দায়মুক্তি দেওয়া তাদের রাজনৈতিক স্বার্থে কি হবে না হবে, সেটা কিন্তু দল, এই যে বর্তমান ক্ষমতাসীন সরকার বিএনপি সরকার, তারা সিদ্ধান্ত নেবেন যে তারা উনাকে উনার বিরুদ্ধে যে অপরাধ, যে বিভিন্ন অভিযোগ। আমি এখানে একটি বিষয় বলবো, সেটা হচ্ছে কি, উনি এই যে দেশে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা ভুলুণ্ঠিত হয়েছে, সেখানে গুমখুন হয়েছে, তিনি তো রাষ্ট্রপতি তো রাষ্ট্রের প্রধান, তিনি তো আর একটি রাজনৈতিক দলের প্রধান না, বা সরকার প্রধান না। তিনি কিন্তু সরকারি দল, বিরোধী দল, সমস্ত রাজনৈতিক দল, দেশের 18 কোটি মানুষের রাষ্ট্রপতি। তিনি রাষ্ট্রপতি হিসেবে তিনি সাংবিধানিক দায়িত্ব পালন কতটুকু করেছেন, নিরপেক্ষ দায়িত্ব কতটুকু পালন করেছেন, নাকি শুধুমাত্র দলের এবং সরকারের আজ্ঞাবহ হয়ে তিনি দলের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করেছেন, যেখানে গুম সহ দেশের 100, 200, 250 বিলিয়ন টাকা বিদেশে পাচার হয়েছে। সেই ক্ষেত্রে ওনার বক্তব্য কি? উনি কি কখনো প্রতিবাদ করেছিলেন? এখন বিএনপি সরকার আসলে থেকে যায়। ডক্টর আক্কাস আহমদ, আমাদের সময় হয়েছে একটি বিরতির পরে ফিরে এসে নিশ্চয়ই আমরা আরো একটি বিষয় আছে আমাদের, সেটি নিয়ে আলোচনা করব। সংবাদ সম্প্রসারণে একটা বিরতির সময় হয়েছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। আজ আমাদের অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন রেজওয়ানুল হক এবং ডক্টর আক্কাস আহমদ। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি। এই বিষয়ে আমরা এই পার্টে আমরা আলোচনা করতে চাই। নেতিবাচক ধারার মধ্যে চলতি অর্থবছরে সরকার রপ্তানির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে 15%। একটু আমি আসতে চাইব রেজওয়ানুল হক আপনার কাছে, যে বিদায়ী অর্থবছরে লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় চলতি অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা $10 কোটি কমিয়ে $63.4 বিলিয়ন ধরা হয়েছে। আপনার কাছে কি মনে হয় যে বর্তমান অভ্যন্তরীণ এবং বৈশ্বিক প্রেক্ষাপটে লক্ষ্যমাত্রা কমানোর এই সিদ্ধান্ত কতটা বাস্তবসম্মত? দেখুন, কেউ তো আর শখ করে লক্ষ্যমাত্রা কমায় না, তাই না? কারণ আমাদের দেশের সাধারণ একটা টেন্ডেন্সি হচ্ছে লক্ষ্যমাত্রা আমরা আগের তুলনায় বাড়িয়ে দিই। যেমন ধরেন রাজস্ব আদায় গত অর্থ বছরে যা হয়েছে, সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে পারে নাই, কিন্তু এবার সেই লক্ষ্যমাত্রা আরো বেশি ধরা হয়েছে। আসলে যেমন বাজেটের আকার নিয়েও অনেক সমালোচনা আছে, যে আমাদের মতো দেশের এত বড় বাজেট করার কি অর্থ আছে। কিন্তু
সেই বাজেট কিন্তু দিন দিন আকার বড় করে ধরা হয়। আসলে এটাই এটাই বোধহয় অর্থনীতিবিদরা এটা সমর্থন করেন। তো আমি মনে করি যে এটা প্র্যাকটিক্যাল হয়েছে, মানে আমাদের যে রপ্তানি এক্সপোর্ট এটার লক্ষ্যমাত্রা কমানো ঠিক আছে। তো আমার বিবেচনা ঠিক আছে। আজকে একটা খবর দেখলাম, আমি আমি জানি না আপনি জানেন কিনা, যে আমরা যে আমাদের অন্যতম প্রধান রপ্তানি আয় যেখান থেকে আসে আর কি, যে গার্মেন্টস সেক্টর তোর থেকে, পোশাক খাত, জি। এখানে হ্যাঁ, আমরা এতদিন সেকেন্ড লার্জেস্ট গার্মেন্টস এক্সপোর্টার কান্ট্রি ছিলাম। 1 নম্বরে ছিল চীন, 2 নম্বরে আমরা, 3 নম্বরে ভিয়েতনাম। বিজিএমই এর মানে মালিক সমিতির সাবেক সভাপতি জনাব ফারুক হোসেন আজকে জানিয়েছেন যে আমরা এখন, ভিয়েতনাম আমাদেরকে হটিয়ে 2 নম্বর দ্বিতীয় স্থানটা নিয়েছে, আমরা এখন থার্ড প্লেসে আছি। তো দেখেন, গার্মেন্টসে যদি আমাদের রপ্তানি যদি কমতে থাকে, তাহলে তো রপ্তানি সেক্টরের ক্ষেত্রে তো বড় ধরনের একটা ইফেক্ট তো পড়বেই। আহ, তো সেই হিসাবে আমার মনে হয় যে এটা একটা বাস্তববাদী সিদ্ধান্ত। যদি বেশি হয়, লক্ষ্যমাত্রা কমিয়ে ধরার পরও যদি বেড়ে যায়, তাতে তো কোনো দোষের কিছু নাই। বরং লক্ষ্যমাত্রা অ্যাচিভ করতে পারাটাও একটা বড় বড় মানে একটা সাফল্য আমি বলবো। সেই হিসাবে আমার কাছে মনে হয়েছে সিদ্ধান্ত ঠিক আছে। জি, এই জায়গায় আমি একটু ডক্টর আক্কাস আহমদ আপনার কাছে জানতে চাইবো যে এই যে বর্তমানে ব্যবসার যে পরিস্থিতি এবং ডলার সংকটের এই সময় আসলে 15% প্রবৃদ্ধি অর্জন কতটা সম্ভব হবে বলে আপনি মনে করছেন? হ্যাঁ, ধন্যবাদ। আসলে সম্ভব। কেন সম্ভব আমি বলি, সেটা হচ্ছে কি, বাংলাদেশ তো এখন নিম্ন মধ্যম আয়ের দেশ, এবং আমাদের যেটা করতে হবে, আমাদের রপ্তানি প্রবৃদ্ধির যে টার্গেট সেটা পূরণ করার জন্য এবং আমাদের রপ্তানি বৃদ্ধি করার জন্য যেটা দরকার, সেটা হচ্ছে আমাদের দেশে কিন্তু বিভিন্ন সময় শিল্পনীতি হয়েছে, ইন্ডাস্ট্রিয়াল পলিসি হয়েছে, 2018 সালে হয়েছে, 2022 সালে হয়েছে, কিংবা এর আগেও অনেকবার শিল্পনীতি হয়েছে। কিন্তু আমাদের দেশে যে সমস্যা, সেটা হচ্ছে শিল্পনীতি কিন্তু যথাযথভাবে বাস্তবায়ন করা হয় না। আমরা যদি দেখি, ইস্ট এশিয়ান কান্ট্রিগুলোর ক্ষেত্রে যদি দেখি, তাদের কিন্তু শিল্পনীতি আছে এবং সেই শিল্পনীতিকে কিন্তু যথাযথভাবে তারা বাস্তবায়ন করে, এবং তাদের যে রপ্তানি লক্ষ্যমাত্রা কিংবা আমদানি লক্ষ্যমাত্রা, সেটা কিন্তু তারা টার্গেট পূরণ করে, এবং তাদের যে রপ্তানিমুখী শিল্পায়নের ক্ষেত্রে তাদের যে গবেষণা, সেটা কিন্তু তারা চালিয়ে যায়। আমাদের দেশে সেটা হচ্ছে কি, আমাদের দেশে আমরা বিদেশে টাকা পাচার করি, কিন্তু আমরা রপ্তানিমুখী শিল্পায়নের জন্য, যেটাকে বলা হয় এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কিংবা ইনপুট সাবস্টিটিউট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আমদানি প্রতিস্থাপন শিল্পায়ন, সেটা আমাদের দেশে করতে হবে। আমরা যদি মালয়েশিয়া এবং থাইল্যান্ডের দিকে তাকাই, তারাও কিন্তু উন্নয়নশীল রাষ্ট্র ছিল, তারা কিন্তু এখন মধ্যম আয়ের দেশ। বিশেষ করে মালয়েশিয়া এখন উচ্চ মধ্যম আয়ের দেশ, এবং সেখানেই থাইল্যান্ড হচ্ছে কি মধ্যম আয়ের দেশ। তো তাদের দেশে যেটা হয়েছে, সেটা হচ্ছে কি, জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা তাদেরকে টেকনোলজি দিয়েছে, ট্রান্সফার অফ টেকনোলজি সেখানে হয়েছে থাইল্যান্ড এবং মালয়েশিয়ার ক্ষেত্রে। তো আমাদের সাথে জাপানের কিন্তু একটি খুব ভালো সম্পর্ক। আমরা কেন তাদের কাছ থেকে টেকনোলজি নিচ্ছি না? আমরা শুধুমাত্র গার্মেন্ট শিল্প, সেটা ঠিক আছে, আমাদের যে 63 বিলিয়নের যে রপ্তানি লক্ষ্যমাত্রা, সেটা কিন্তু খুব বেশি না। আমাদেরকে শত শত বিলিয়ন এক্সপোর্ট করতে হবে। আমরা শুধুমাত্র গার্মেন্টস এর মধ্যে সীমাবদ্ধ কেন? আমার প্রশ্ন এটা হচ্ছে, একটা লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শুধু প্রাইমারি শিল্প, সেটার মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা যদি জায়গাকে কাজে লাগাতে পারি, কিংবা যেটা আমি যদি থাইল্যান্ডের কথা বলি, তারা কিন্তু প্রচুর পরিমাণ অটোমোবাইল এক্সপোর্ট করে, তারা বিভিন্ন কম্পিউটার এক্সপোর্ট করে, তারা বিভিন্ন বড় বড় গাড়ি এক্সপোর্ট করে, কোরিয়া সেটা করতেছে, মালয়েশিয়া প্রোটন তাদের যে মডেল, সেটা তারা এক্সপোর্ট করতেছে। কাজে আমরা বাংলাদেশে যদি তাদের যে কইকা কিংবা জাইকা, তাদের প্রযুক্তিকে যদি আমরা কাজে লাগাতে পারি, আমরা আমাদের শুধুমাত্র গার্মেন্টস এর যে উপর নির্ভরশীলতা, সেটা কমিয়ে আমরা যে এই যে হেভি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কিংবা হাইটেক ফ্রন্টিয়ার ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে যদি আমরা যেতে পারি, তাহলে কিন্তু আমাদের ওই যে একটা শার্ট বিক্রি করলাম, 2000 টাকা 500 টাকা আসলো, ওরকম না। আমরা যদি একটা গাড়ি রপ্তানি করতে পারি, আমাদের 20 লাখ টাকা আসবে। আমরা যদি একটা কম্পিউটার রপ্তানি এই জায়গায় একটু বলতে চাই যে সরকার কিন্তু বারবারই বলছে যে ব্যবসা বান্ধব পরিবেশ, তারপরে সংস্কারের কথা তারা বলছেন, কিন্তু তারপর আমরা দেখতে পাই কিন্তু যে বন্দর জট, এরপরে কাস্টম সংক্রান্ত বিভিন্ন জটিলতা, এছাড়াও হচ্ছে আমলাতান্ত্রিক ধীরগতি এখনো আসলে বড় বাধা হিসেবেই কাজ করছে। সেক্ষেত্রে রপ্তানিকারকদের আস্থা ফেরাতে আসলে কি ধরনের পদক্ষেপ আসলে মাঠ পর্যায়ে নেওয়া উচিত বলে মনে করছেন? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন।
বিশেষ করে গত আওয়ামী লীগ সরকারের আমলে আমরা দেখেছি বিভিন্ন ধরনের আমলাতান্ত্রিক জটিলতা এবং আমলাদের যে ক্ষমতায়ন, বিশেষ করে আমলাদের দুর্নীতি এবং কর্তৃত্বপরায়ণ, আমলাতান্ত্রিকতা, কর্তৃত্বপরায়ণ, যেটা হচ্ছে তাদের হাতে সর্বময় ক্ষমতা দিয়ে দেওয়া। আপনি দেখবেন যে ডিসির হাতে উনি জেলার সার্বভৌম ক্ষমতার অধিকারী, ইউনো উপজেলার সার্বভৌম ক্ষমতার অধিকারী, সচিব তার সচিবালয়ের সার্বভৌম ক্ষমতার অধিকারী, ওই যে মাননীয় মন্ত্রী শুধু সচিব সিগনেচার করলেই মাননীয় মন্ত্রী সিগনেচার করেন। এটা হচ্ছে যে আমাদের রাজনীতিবিদদের মধ্যেও কিন্তু আপনার প্রশাসনিক যে প্রশিক্ষণ, দক্ষতা, শিক্ষা, জ্ঞান, প্রজ্ঞা এগুলার কিন্তু দরকার আছে। এই যে বর্তমান সরকারের যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে সমস্ত পদক্ষেপগুলো নিচ্ছেন, যে আমদানি রপ্তানির ক্ষেত্রে যে সমস্ত জটিলতা, এই যে আমলাতান্ত্রিক জটিলতা, ভূমির যে জটিলতা, ভূমির যে এই যে মিউটেশনের ক্ষেত্রে যে জটিলতা, কিংবা অর্থনৈতিক অঞ্চল, স্পেশাল ইকোনমিক জোন, এই যে সিং সরকার অলরেডি চট্টগ্রামের মধ্যে একটি অর্থনৈতিক জোন তারা চালু করতে যাচ্ছে, যেটা আমি মনে করি যে সরকারের ভালো পদক্ষেপ। এবং যে সমস্ত আমি এখানে একটি রাষ্ট্রের উদাহরণ দিই। আমি 2013 সালে সিঙ্গাপুর ভ্রমণ করেছিলাম। পৃথিবীর সবচেয়ে মানে একটি মুক্তবাজার অর্থনীতির একটা উদাহরণ হচ্ছে সিঙ্গাপুর। সেখানে আপনি ডিজিটাল একটি প্রক্রিয়ার মাধ্যমে 5 মিনিটের মধ্যে আপনার অনুমোদন হয়ে যাচ্ছে, আপনি ইনভেস্ট করতে পারবেন, আপনি ট্রেড করতে পারবেন, ব্যবসা বাণিজ্য করতে পারবেন, কোনো ধরনের কোনো আমলাতান্ত্রিক জটিলতা নাই। আমাদের দেশে যদি আমরা যদি ফ্রি ট্রেড যেটা, সেটার বেনিফিট যদি আমরা নিতে চাই, তাহলে আমাদের সব ক্ষেত্রে যে জটিলতা, আমলাতান্ত্রিক জটিলতা, সেটা একেবারে আমাদেরকে কি করতে হবে, একেবারে ঝেড়ে ফেলে দিতে হবে। ডক্টর তারপর আরেকটা আক্তাস বিষয় আহমেদ, হচ্ছে, আপনার বক্তব্য একদমই পরিষ্কার। আমি একদমই অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। রেজওয়ানুল হক, আপনার কাছে একটি বিষয় জানতে চাইবো যে কিছুদিন ধরে আসলে আমরা দেখতে পাচ্ছি কখনো বিদ্যুতের সমস্যা, কখনো গ্যাসের সমস্যা, কখনো তেলের সমস্যা। এ ধরনের সমস্যাগুলো আসলে আমরা যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি সেক্ষেত্রে কি ধরনের প্রভাব ফেলবে বলে আপনি মনে করছেন? একদমই সংক্ষেপে জানতে চাইবো। না, এটা তো খুবই পরিষ্কার। বলাই যায় যে জ্বালানি হচ্ছে আমাদের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। জ্বালানির সংকট, ধরেন গ্যাস দিয়ে শুধু যে বাসা বাড়ি রান্না হয়, গাড়ি ঘোড়া চলে, নোট দেয়, বড় বড় শিল্প কলকারখানা কিন্তু মূলত তাদের প্রোডাকশনের জন্য এর উপর নির্ভরশীল। এই গ্যাস সাপ্লাই যদি তারা না পায় এই কারখানাগুলো, তাহলে তো প্রোডাকশন ডেফিনেটলি ব্যাহত হবে, প্রোডাকশন কমবে এবং সেই হিসেবে আমাদের এক্সপোর্টও কমবে। তো এইটা খুবই গুরুতর একটা বিষয় যে গত কয়েকদিন ধরে আমরা গ্যাসের ক্রাইসিস দেখছি। এটা এখনো কেন এটা ঠিকছে না আমি বুঝলাম না। এখানে সমস্যাটা যেরকম, তবে বাণিজ্য মন্ত্রী কিন্তু আজকে একটু আভাস দিয়েছেন যে এটা একটু ইয়ে হয়েছে, সেটা ঠিক হতে একটু সময় লাগবে, আরো কয়েকদিন বোধহয় এই ক্রাইসিসটা থাকবে। যাই হোক, এটা হলো বাস্তবতা। আমরা যেটা হয়েছে হয়েছে, এটা ঠিকঠাক করা যাচ্ছে না সহজে, এটাও বাস্তবতা, বা আমাদের সীমাবদ্ধতা আছে। তবে এটা ডেফিনেটলি আপনার প্রোডাকশন এবং জি, এটি কিন্তু এক্সপোর্টের আসলে ক্ষেত্রে বড় সরকারের জন্য ধরনের এখন এক নেগেটিভ ধরনের বড় একটা চ্যালেঞ্জ ইম্প্যাক্ট যে করবে, এই তাতে কোনো সকল সন্দেহ নেই। জটিলতা নিয়েও আসলে কিভাবে এই প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা তারা পূরণ করতে পারবে, এটি আসলে এক ধরনের বড় চ্যালেঞ্জ সরকারের জন্য। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজ সংবাদ সম্প্রসারণের সময় দেওয়ার জন্য। এই ছিল সংবাদ সম্প্রসারণে, ডিবিসির সঙ্গেই থাকুন।